মা, ওমা, খেতে দাও, খিদে পেয়েছে যে। ওমা, কোথায় গেলে গো? ওরে আমার নবাব পুত্র এলেন রে, বলে চিৎকার করে যে বাড়ি মাথায় করছিস, কি হয়েছে কি? হ্যাঁ মা, তুমি তো ঘরেই ছিলে, আমি ভাবছি কোথায় গেছো তাই ডাকছিলাম। আসলে বড্ড খিদে পেয়েছে, খেতে দাও না মা। সারাদিন শুধু নড়া জড়ে তো, তাই না? বাড়ি ফিরতে পারলো না আর খাই খাই শুরু। বলি খাবার যে কিভাবে আসে সে কি আর আছে? কিন্তু মা, আমি তো তোমাকে মাসের শেষে রোজগারের টাকা দিয়ে দিই। ওই নোংরা পরিষ্কার করে কত টাকা হয় রে তোর যে আমায় দিবি? ওই কটা টাকায় কিছু হয় নাকি? টাকা রোজগার করে আমার লালুটা, ওই হলো আমার যোগ্য ছেলে। মা, তুমি এইভাবে বলছো কেন? কেন? ভুলটা কি বলেছি শুনি? দেখ না তোর দাদাকে গিয়ে দেখ, শহরে গিয়ে কত রোজগার করে ছেলেটা। ইচ্ছে তো করে বড় ছেলেটার কাছেই গিয়ে থাকি, কিন্তু এই যে তুই, তোর জন্যই আমি এখানে আটকে আছি। মা, সবসময় তুমি কেন আমাকে এইভাবে অপমান করো বলো তো? সবসময় দাদার কথা টেনে কেন আমাকে কথা শোনাও? সবাই কি একরকম হয়? না রে, হয় না, আর কখনো হবেও না। তোর মতো অপদার্থ কোনোদিন আমার লালুর মতো হতে পারবে না। কোথায় আমার লালু টাকার উপরে শুয়ে আছে, আর এই তুই নোংরার উপর শুয়ে আছিস। ছি 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 ছি, কোন কুলগ্নে যে তোকে জন্ম দিয়েছিলাম আমি তাই ভাবি। মা, তুমি তুমি এত বড় কথা বলতে পারলে মা? হ্যাঁ, যেটা সত্যি সেটা বলতে আমার কোনো কষ্ট নেই। নে এবার গিলে আমায় উদ্ধার কর, যত সব। এক গাদা কথা শুনিয়ে জবা জোরে জোরে পা ফেলে চলে গেল। কালুর খাবারের পাতে তখন টপ টপ করে ঝরে পড়ছে চোখের জল। সমাজের হাজার লাঞ্ছনা গঞ্জনা সে নিত্যদিন সহ্য করে, কিন্তু বাড়ি ফিরে নিজের মায়ের কাছে এই কথাগুলো তার বুকে যেন শুলের মতো এসে বিদ্ধ হয়। যদিও এটা নিত্যদিনের ঘটনা, সারাদিন নোংরার ভাটিতে সে কাজ করে। শহরের সমস্ত জঞ্জালবাহী গাড়িগুলো আস্তা কুড়োতে এসে জমা হয়, আর কালু সেগুলোকে পরিষ্কার করে। দিন শেষে সামান্য কটা টাকা পায়। আর তাই শুধু এই সমাজ নয়, ওর মাও ওকে পছন্দ করে না। কারণ একটাই, কালু গরিব। কালু রুটির টুকরোটা নিয়ে মুখে পুরে দিল, কারণ সে জানে সে রাগ করে না খেলেও কেউ তার মান ভাঙানোর নেই, সাধ্য সাধনা করে খাওয়ানোর নেই। দুনিয়ার এই নিষ্ঠুর ব্যবহারে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। ঠিক তখনই দরজায় কড়া পড়ল। কালু তড়িঘড়ি করে দরজা খুলে দেখলো সামনে জমাদার হারান দাঁড়িয়ে আছে। আরে হারান্দা, তুমি এখানে? হ্যাঁ, গোপাল দা তোকে ডেকে নিয়ে যেতে বললো। ভাটের মাঠে এক গাড়ি জঞ্জাল ফেলে গেছে কিছুক্ষণ আগে, সেটা পরিষ্কার করতে হবে। কি এখন? আমি তো কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, চান সেরে সবে খেতে বসেছি। না না, এখন আমি যেতে পারবো না হারান্দা, তুমি গোপালদাকে বলে দিও। আরে তুই কি পাগলা হলি নাকি? হ্যাঁ, এখন তুই কাজে না গেলে কি হবে জানিস? আমরা খেটে খাই বলে কি মানুষ নয় হারান্দা? হ্যাঁ, সেই সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে সবে বাড়ি এলাম, আর এখন আবার যেতে বলছো? আমি পারবো না। আরে দেখ কালু, আমি তো দাদার মতো, তাই ভালোভাবে বলছি। একা তো এত কষ্ট একটা কাজ করছিস, এবার কি গা জোয়ারি করে এটাও হারাবি? গরিব বলে কি আমাদের শরীর নেই বলো তো? হ্যাঁ, আমাদের কি কষ্ট হয় না? আর কি করবি বল দেখি, কোতরে না খাটলে কি করে চলবে? নে চল চল, জামাটা গলিয়ে বেরিয়ে। হে ভগবান, তুমি সব দেখছো, একদিন যেন আমি অনেক টাকা রোজগার করতে পারি, অনেক। কালু আর কোনো উপায় না দেখে কোনো রকমই একটা জামা পরে হারানের সাথে রওনা দিল। কিছুটা পথ গিয়েই নোংরা আবর্জনা ভর্তি সেই আস্তাকুড়ের সামনে এসে দাঁড়াতেই তার মনটা যেন আরো বিষণ্ণ হয়ে গেল। হারান চলে গেলে কালু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মাঝে মাঝে তো মনে হয় এই নোংরা, এই আবর্জনার দুর্গন্ধ হয়তো অনেক ভালো। অন্তত এগুলো আমার আপন, আর আমার নিজের মা, সে তো আমার আপন হয়েও পর। কালু আর কিছু না বলে নতুন আসা নোংরার বস্তাগুলো তুলতে শুরু করলো। ধীরে ধীরে সব একদিকে জমা করছে সে। তখন ঠিক তখনই সে দেখলো দূরেই একটা বাক্স মতো রাখা। কালু প্রথমে একটু অবাক হয়ে গেল, এইখানে নোংরার বস্তাই সাধারণত আসে, এই ধরনের বাক্স সে কখনো আসতে দেখেনি। কেউ হয়তো বস্তার বদলে ওই বাক্সের মধ্যেই আবর্জনা ভরে দিয়ে গেছে। যাই, ওটাকে সরিয়ে দিয়ে আসি। এ কি, এই বাক্সটা তো ভারী কেন? ময়লা থাকে তো এতটা ভারী হয় না। একবার খুলে দেখবো নাকি? কি করে সম্ভব? আমি ভুল দেখলাম না তো? হ্যাঁ,
কালু আবার কয়েক পা এগিয়ে গিয়ে বাক্সটা আরেকটু খুলতেই দেখলো না, সে ভুল দেখেনি। বাক্সের মধ্যে থরে থরে টাকা সাজানো রয়েছে, এত টাকা যা কালু কোনোদিন দেখেনি। কালুর চোখ তখন ছানা বড় অবস্থা। সে কাঁপা কাঁপা গলায় বলল, এত টাকা, কিন্তু এত টাকা এই বাক্সটার মধ্যে এলো কি করে? আর আর এই বাক্সটাই বা এখানে কে রেখে গেল? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তার মানে এটা কেউ দেখেনি। এই টাকাটা তার মানে আমার। এত টাকা আমার, আমার। ভগবান, ভগবান সত্যি তুমি আছো। হ্যাঁ, তুমি সত্যি আছো ভগবান। এতদিনে তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছো। এই টাকা আমি মায়ের হাতে তুলে দেবো। হ্যাঁ, মায়ের সব ইচ্ছে পূরণ করব। তাহলে মা আমাকেও দাদার মতোই ভালোবাসবে। হ্যাঁ, আমাকেও মা যত্ন করবে, খাওয়াবে। হাতের কাজ মোটামুটি শেষ করে ফেলেছি। এবারে যত তাড়াতাড়ি সম্ভব এই বাক্সটা নিয়ে নদীর দিকে চলে যাই। নদী পার করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলেই ব্যাস, আর কেউ কিচ্ছু জানতে পারবে না। যেমন ভাবা তেমন কাজ। তারপর সেটা বহু কষ্টে নদীর ঘাটে এসে উপস্থিত হলো। নদীর ঘাটে তখন মাঝি নৌকা বেঁধে শুয়েছিল। কালু তাকে ডেকে বলল, মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, আমায় একটু ওই পারে নিয়ে চলো না গো। বাবু, রাত হইছে, এ রাতে আমি আর নৌকা নিয়ে যেতে পারবো না। আবার কাল সকালে পারাপার হবে। না না না, এইরকম বলো না মাঝি ভাই। দেখো, সঙ্গে এত ভারী জিনিস রয়েছে, এটা নিয়ে আমি কোথায় যাবো বলো তো? বেশিক্ষণ তো নয়, একটু পার করে দাও না। তাও তো বড় বাসকে কি আছে? আর এত রাতে যাচ্ছ বা কোথায় শুনি? এটার মধ্যে তো পুরনো জামা কাপড় আছে গো। ওই আস্তে করে থেকে ফেলে গেছিল, আমি ভাবলাম নিয়ে যাই। গরিব মানুষ কখন কোনটা কাজে লাগে বুঝলে কিনা? হ্যাঁ, তা ভাড়া কিন্তু 30 টাকা লাগবে। হ্যাঁ, কি 30 টাকা? বলো কি, এমনি তো ভাড়া 10 টাকা। এটা কিন্তু অন্যায় মাঝি ভাই। দেখো বাপু, ন্যায় অন্যায় জানি না, এত রাতে অত ভারী বাস্ক নিয়ে গেলে 30 টাকা লাগবে। তো যাবে তো চলো, নইলে যাবে মেলাবো কোনা। আরে আমি তো লোকটার সাথে ফালতুই ঝামেলা করছি। আমার কাছে তো এখন অনেক টাকা। 30 টাকা কেন? ওকে আমি 300 টাকা দিলেও কিচ্ছু যায় আসবে না। ছোকরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কি ভাবছো, যাবে কিনা বলো? যাবো তো, নিশ্চয়ই যাবো মাঝি ভাই। আমি তোমায় 30 না, বরং ওই 90 টাকা দেবো। তুমি চলো তো। আস্তা করে একটা ময়লা পরিষ্কার করে মাসে 500 টাকা পায় কিনা সন্দেহ। সে আমার ভাড়া দ্বিগুণ টাকা দিতে রাজি হয়ে গেল। বাপ রে বাপ, করা ব্যাপার। এদিকে নৌকার ফুরফুরে বাতাসে কালুর মন মেজাজ তখন যেন চাঙ্গা হয়ে উঠেছে। সঙ্গে রাখা বাক্সটা তার মনের মধ্যে তখন এক নতুন আশা, নতুন জীবনের আনন্দ জাগিয়ে তুলছে। বারবার তার মনে হচ্ছে, টাকা, এই তো সেই টাকা যার জন্য সারা জীবন সে হাজার লাঞ্ছনা সয়েছে। মনে মনে কালু বলল, এই টাকা আমি মাকে দিলে মা কেমন চমকে যাবে। মায়ের সেই কবে থেকে স্বাদ ছিল একটা দামি ফুলি আর তাঁতের শাড়ি। আমি মাকে 5টা শাড়ি কিনে দেবো। মা তখন দাদার থেকে বেশি আমাকেই ভালোবাসবে। এই সব টাকা আমার, শুধু আমার। প্রথমে বাড়িটা সারাতে হবে। সেই কবে থেকে এই ঝুপড়িতে কত কষ্ট করে আমি আর মা আছি। বর্ষাকালে জলে ঘর ভরে যায়। এবারে ঠিক করে নেব, কিছু টাকা দাদাকে দেবো ব্যবসার জন্য, আর বাকিটা থাকবে মায়ের কাছে। মা কত আনন্দ পাবে। মা তখন আর দাদার প্রশংসা করবে না, শুধু আমার কথা বলবে। ভেবেই মনটা কেমন লাফিয়ে উঠছে। ছেলেটার হাব ভাব কেমন যেন লাগছে। আর ওই বাস্কটা, ওটা রে এত আগলাইবা রেখেছে কেন? এসে গেছি, পরে নেমে পড়ো দেখে। মাঝি ভাই, এই বাক্সটা বড্ড ভারী হয়ে আছে। যদি একটু নামাতে সাহায্য করো, বড় উপকার হয়। আমি না হয় তোমায় আরো 50 টাকা বেশি দিয়ে দেবো। আরো 50? বাহ, বেশ, দাও দেখি। মাঝি আর কালু মিলে বাক্সটা ধরাধরি করে বাড়ি এনেছে। ঠিক তখনই বাক্সটা একটু হেলে যেতেই মাঝি বিস্ফারিত চোখে দেখলো বাক্সের একটা টুকরো দিয়ে একটা মানুষের হাত বেরিয়ে আছে। মাঝি চমকে উঠল, কিন্তু সে মুখে কিছু বলল না। কালু ততক্ষণে পাওনা মিটিয়ে বাক্সটা নিয়ে বাড়ির দিকে হাঁটা দিয়েছে। মাঝি বিড়বিড় করে বলল, বাবা, আমার তখনই সন্দেহ হয়েছিল আবর্জনা পরিষ্কার করা ছেলে কিনা আমাকে দ্বিগুণ পাওনা দিচ্ছে। নিশ্চয়ই বেটা কাউকে খুন করে মেরে এর মধ্যে করে নিয়ে যাচ্ছে। সর্বনাশ কাণ্ড। আমাকে শিগগির মোড়ল মশাইকে সবটা জানাতে হইব। মা, ও মা,
মা শিগগিরই এসো, দেখো কি এনেছি আমি। ও মা, কই গেলে? আমি তোর দাদার কাছে চললাম। তোর কাছে থেকে এই শুকনো রুটি আর শাক ভাত খেতে পারবো না। লালুর কাছে আমি অনেক সুখে থাকবো। সেদিনই আমায় আনতে যাবি যেদিন তুই ভালো রোজগার করবি। তুই ভালো করে খেটে রোজগার কর, নইলে ওই মুখ আমাকে আর দেখাস না। চিঠিটি পড়ে কালুর চোখ যেন জলে ভিজে উঠল। দুনিয়া সত্যি নিষ্ঠুর, কিন্তু মা, সেও যে এমন হয় তা তো সে জানতো না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, হয়তো আমার এই টাকা, এই আনন্দ দেখার সৌভাগ্য তোমার হলো না মা। আমি তো তোমার জন্যই বড়লোক হতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই সুযোগ দিলে না। থাক, আমি একাই আনন্দ করব, ভোগ করব। হ্যাঁ, এবারে দেখি তো কত টাকা আছে ওই বাক্সে। দেখি দেখি। কি কি কি? ওটা কি লাশ? হে ভগবান, ওর মধ্যে লাশ এলো কি করে? হায় ঈশ্বর, কাহারি বা লাশ ওটা? খুব সন্তর্পণে কাঁপা কাঁপা পায়ে বাক্সটার দিকে এগিয়ে গেল। তারপর আস্তে আস্তে কাছে যেতেই দেখলো লাশের মুখ ঢাকা। কিছু একটা প্লাস্টিক দিয়ে মুখটা বেঁধে রাখা হয়েছে। এই লাশের চারিদিকে পড়ে রয়েছে তারা তারা নোট। কালো ঠোঁক গিলল। সে কি করবে ভাবছে, এমন সময় দরজায় বাইরে তখন কেউ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। কালো, কালো, দরজা খোল। সর্বনাশ! এবারে কি হবে? ওই মাঝি তার মানে দেখতে পেয়ে গেছিল, আর ও মোড়ল নিয়ে এসেছে। হায় ভগবান, এবারে কি করব আমি? এই লাশ দেখলে যে মোড়ল আমাকে জমিদারের কাছে নিয়ে যাবে, মানে জমিদারের শুলে চড়াবে না ভাই। হায় 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 হায়। কালো, কালো, তুই দরজা খুলবে না আমি দরজা ভাঙবো। বেটা খুনি, তুই এই মাধব মোড়লের এলাকায় থেকে লাশ লোপাট করিস? আপনি কেন সময় দিচ্ছেন বলুন তো? দেখছেন না দরজাটা কি দশা, এক লাথি মেরা দিন না ভেঙে। হে ভগবান, হে ভগবান, এই কি বিপদে পড়লাম আমি। আমি শেষবার বলছি কালো, আমি 1 থেকে 3 গুনবো, তার মধ্যে দরজা না খুললে আমি দরজা ভাঙবো আর ভেতরে ঢুকে তোর কি অবস্থা করবো তুই ভাবতে পারছিস না। 1, 2। মশাই, আপনি এই রাতের বেলায়? আরে তুই কালু না কালা? এতক্ষণ ধরে ডাকছিস, হারা নেই কেন? নাকি ভয় খুলছিলি না? হ্যাঁ, ভয়? কিসের ভয় মশাই? আমি কেন ভয় পাবো? নেকা চরণ আমার, খুন করে লাশ নিয়ে ঘরে ঢুকেছিস, আবার বলছিস কিসের ভয়? আমি বলছি মরণ মশাই ঘরেও লাশ লুকিয়ে রেখেছে। মরণ মশাই, এই মাঝি ভাই কি বলছে আমি যে কিছুই বুঝতে পারছি না। দেখুন, আমি গরিব মানুষ, 2 বেলা ঠিক করে খাবার জোটে না, আর আমি করব খুন? হে ভগবান! আমরাল মশাই মিথ্যা মিথ্যা কথা বলছে। আমি পুষ্ট দেখেছি ও বাক্সে লাশ ছিল, সেই লাশের একটা হাত বাইরে বেরিয়ে গেছিল। কোথায় রেখেছিস সেই বাস্ক বল? আই আই আই, তাই তো সেই বাস্ক, ওর মধ্যেই আছে আমার মশাই, আপনি দেখেন। বটে, খোল এক্ষুনি ওই বাক্স। আয় কালো, খোল। মরণ মশাই, ওতে ছেঁড়া কাপড় চোপড় রয়েছে। গরিব মানুষ, আস্থা করে পেয়েছি তাই নিয়ে এসেছি। গরিব বলে কি যে কেউ যা খুশি অভিযোগ করবে বলুন তো? কিছু নেই তো দেখতে, সমস্যা কোথায়? দেখা বলছি। আরে দেখাবে কি করে, ওর মধ্যেই তো লাশ আছে। দেখুন আমি আপনারা দেখাচ্ছি মোড়ল মশাই, এক্ষুনি খুলছি। ওতে কিছু নেই মাঝি ভাই, আমার কথা শোনো, ওতে কিছু নেই। শোন বলছি, ওতে আছে লাশ, এক্ষুনি তোর সব পর্দা ফাঁস হয়ে যাবে। আমা একে এত সত্যি সত্যি ছেঁড়া কাপড় চোপড় কি কেমন হলো? কিন্তু এটা তো সত্যি সত্যি লাশ ছিল। এটাই তো হয় মোড়ল মশাই। আমি গরিব বলে আপনি ওর কথায় বিশ্বাস করে নিলেন, আর রাত বিরেতে এসে আমায় ঘুম থেকে তুলে দিলেন। আমি নাকি খুনি? হ্যাঁ, কেন মোড়ল মশাই? গরিব বলে কি যা খুশি বলা যায়? আসলে কালু মাঝি এসে বললো যে সে নিজের চোখে দেখেছে, তাই আর কি। মাঝি রাতের বেলায় আফিম খায় মোড়ল মশাই, কি দেখেছে, আর আপনি আমাকে দোষী ভাবলেন? বাহ, আমার ভুল হয়ে গেছে কালু। বেটা আফিম খোর, তোর জন্য আমার রাতের ঘুম নষ্ট হলো, শুরু এতটা ছুটে এলাম। মরণ মশাই, আমি সত্যি কথা কইছি, ও নিশ্চয়ই লাশ লুকিয়ে ফেলেছে। আর বাকি বাড়িটা দেখি। বেটা বেয়াদব কোথাকার।
আর একবার একটা কথা বললে তোকে মেরে আমি ওই বাসকে পুড়ে দেবো। অপদার্থ কথা। ভগবান, ও যেন ধরে প্রাণ এলো। শেষ মুহূর্তে ভাগ্যিস লাশটাকে বাড়ির পেছনের দিক দিয়ে বের করে নিয়েছিলাম, নইলে যে আজকে কি হতো। যাই, তাড়াতাড়ি ওটা ঘরে নিয়ে আসি। হ্যাঁ। না না না, এইভাবে হবে না। এই লাশ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। যদি ভোরের আলো ফুটে যায় তবে কেউ না কেউ আমাকে দেখে ফেলবে। হ্যাঁ, আর দেরি না করে বেরিয়ে পড়ি, এক্ষুনি বেরিয়ে পড়ি। ও ভগবান, এ কি পরীক্ষা নিচ্ছ আমার? এই রাতে আবার কে এলো? এবার আমি কি করব? রাত বিরতে কি আমাকে তোদের বাড়িতে গিয়ে রাখতে হবে? কেন? কথা কি 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 হয়েছে? হারান তোকে ডেকে নিয়ে গেছিল, তুই কাজ না সেরেই চলে এলি যে বড়। মা, আমি তো কাজ সেরে এসেছি। কথা, শরীরটা তো খারাপ লাগছিল যে আর দাঁড়াতে পারছিলাম না, তাই কোনো রকমে বাড়ি চলে এসেছি। লালের গলে দুল আলাম। তত আবর্জনা কে পরিষ্কার করবে শুনি? তোর বাপ। কথা কথা আমি কাল গিয়ে সব পরিষ্কার করে দেবো। আজকে রাতটা একটু বিশ্রাম নিই, শরীর যে আর চলছে না। কথা, হয়েছে, আর নাকে কাঁদতে হবে না। কাল তাড়াতাড়ি চলে যাবি, নইলে ভুলে যাস এটা তোর কাজ ছিল। যত সব। যাবো না, আর কোনোদিন ওই নোংরার গাদায় যাবো না। আমি অনেক শুনেছি, কিন্তু আর নয়। এই টাকা দিয়ে আমি নতুন ব্যবসা করব, তখন কেউ আমায় অপমান করতে পারবে না। এখন আগে এই লাশটার কিছু একটা ব্যবস্থা করে গিয়ে। রাত তখন প্রায় শেষের দিকে। চারিদিক নির্জন। কালু খুব সাবধানে মাঠ পেরিয়ে নদীর কাছাকাছি গিয়ে পৌঁছালো। ঠিক তখনই দেখলো নদীর পাড় দিয়ে কেউ একজন হেঁটে আসছে। কালু ভালো করে চোখ রগড়ে দেখলো যে অভয়বটা যত কাছে আসছে তত যেন তার পরিচিত মনে হচ্ছে। 22 গজের মধ্যে আসতেই সে দেখলো সেটা আর কেউ নয়, তার মা। মা, ও মা, তুমি তুমি এই ভোরের দিকে তুমি তো দাদার কাছে চলে গেছিলে, তাহলে? আমি ফিরে এসেছি কালু। ফিরে এসেছো? কিন্তু কেন মা? দাদা কি তোমাকে তাড়িয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, দাদা তোমাকে অপমান করেছে? বলো বলো আমাকে। না রে কালু, আমি নিজেই চলে এসেছি। যাকে এতদিন সোনা ভেবেছি সে যে কয়লা, সেটা বুঝিনি কালু, বুঝিনি রে। তার মানে কি হয়েছে বলো না মা। সব বলবো, কিন্তু তুই আগে বলতো এই ভোর রাতে নদীর পাড়ে কি করছিস? কি হয়েছে? মা, মা আমি বড়লোক হয়ে গেছি মা। হ্যাঁ, তুমি বলতে না আমাকে অনেক টাকা আনতে, আর আজকে আমি অনেক অনেক টাকা পেয়েছি মা। তোমাকে এবার আমি রাজরানী করে রাখবো। আমিও তোমাকে দাদার মতো ভালো রাখবো মা। কালুর কথা শেষ হওয়ার আগেই জবা কেঁদে ওঠে। তার কান্না দেখে কালু হতবাক হয়ে যায়। কালু মাকে ধরে এইটা বুঝতে পারে যে কিছু একটা ঘটেছে। ধীর স্বরে সে বলে, কি হয়েছে মা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কালু, আমাকে ক্ষমা কর বাবা। চিরদিন আমি তোকে ছোট করেছি, কথা শুনিয়েছি, আর তোর দাদাকে নিয়ে মাতামাতি করেছি, কিন্তু আজ আমি বুঝে গেছি এসবই আমার ভুল। কেন মা, কি কি হয়েছে? তোর দাদা অসৎ উপায়ে পয়সা রোজগার করে কালু। হ্যাঁ, আজ যখন আমি তার বাড়িতে গিয়ে উপস্থিত হলাম তখন দেখি বাড়িতে তালা ঝুলছে। অবাক হয়ে পাশের বাড়ির এক মহিলাকে জিজ্ঞাসা করতে সে মুখ বেঁকিয়ে বলল, কি লালু? আপনি লালুর মা? অমন ছেলেকে পেটে ধরতে আপনার লজ্জা হলো না? কি বলছো কি? ভদ্রভাবে কথা বলো। আমার লালু আমার গর্ব। শহরে এসে নিজের পায়ে দাঁড়িয়েছে, ও কাজ করে দামি দামি জিনিস কিনে দিয়েছে আমাকে, আর আপনি সেগুলো নিয়েছেন। মনে রাখবেন, ওগুলো কারো চোখের জলের বিনিময়ে কেনা। তার মানে? মানে আপনার ছেলে অসৎ কাজ করে, ডাকাতি, রাহাজানি, তোলাবাজি। কোন কাজটা বাকি রেখেছে সে? এই তো সেদিন পুলিশের তাড়া খেয়ে কোথায় গিয়ে লুকিয়েছে। ওর দলের লোকেরা ওকে কুকুরের মতো খুঁজছে, যেদিন পাবে কি যে করবে জানি না। তুমি কি বলছো কি? আমার লালু? হ্যাঁ, আপনার লালু একটা মহা দৈবাত ছেলে। অমন ছেলে ভগবান যেন কাউকে না দেয়। মা, এই কি করে সম্ভব মা?
আমি যে বিশ্বাস করতে পারছি না। কিন্তু এটাই সত্যি কালু, যে এই লালুকে নিয়ে আমার গর্ব ছিল সে একটা আস্ত জোচ্চোর। কালু বাবা, তুই তোর মাকে ক্ষমা করে দে বাছা। তোর সৎ উপায়ে রোজগারের টাকায় আমার জীবনের শেষ দিনগুলো দুই মুঠো খেতে দিস, তাহলেই হবে। মা, আমাদের আর এই নিয়ে চিন্তা করতে হবে না মা। তুমি জানো আজকে কি হয়েছে? লাশ? কিন্তু ওটা কার লাশ কালু? কার লাশ তো জানি না মা, মুখটা যে প্লাস্টিক দিয়ে ঢাকা। কিন্তু আর দেরি করলে চলবে না, সকাল প্রায় হচ্ছে। এরপরে নদীর পাড়ে লোক এসে যাবে। চল, তার আগে লাশটা ওই নদীর ধারে গিয়ে পুঁতে দিই আমরা। লাশের অবয়ব দেখে জবা যেন একটু থমকে গেল। সে ভালো করে দেখলো, তারপর বলল, কালু লাশটা পুঁতে দেওয়ার আগে একবার দেখবি না? একবার প্লাস্টিকটা খোল না বাবা। এ কি লালু, লালু এ কি অবস্থা করেছে তোর? লালু আমার বাচ্চা! আমি যে ভাবতেই পারিনি এতক্ষণ ধরে নিজেরই দাদার দেহটা। হে ভগবান, এ তোমার কি পরিহাস! ছেলেটা কুসঙ্গে পড়েছিল, ওই মহিলা বলেছিল ওর দলের লোকেরা ওকে খুঁজছে, হয়তো ওরাই টাকার জন্য। হায় 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 হায়। শান্ত শান্ত হও মা, শান্ত হও, এমন করো না। ভগবানের লেখা কে বদলাবে বলো তো? ওকে অন্তত দাহ করে দে। কালু নদীর ধারে কিছু কাঠ জোগাড় করে লালুর দেহটায় আগুন সংযোগ করলো। ওর মাকে জড়িয়ে ধরে বলল, এবারে ঘরে চলো মা, চিন্তা করো না মা, তোমাকে আমি ভালো রাখবো। কালু ওই পাপের টাকায় আগুনে ফেলে দে বাবা। ওই টাকা সর্বনেশে, ওতে কিচ্ছু নেই, কোনো সুখ নেই। তুই সৎ পথে যেটুকু রোজগার করবি তাতেই আমি সুখী বাবা, তাতেই আমি সুখী। এখানে, হ্যাঁ এখানে বাক্সটা রেখে দে। আমাদের দেখতেও পাবে না কেউ। রাখ 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 রাখ। কিন্তু কেউ যদি এটা পুলিশে নিয়ে যায় ঝামেলা হয়। কিচ্ছু হবে না। এই দেখ, এই বাক্সে এতগুলো টাকা দিয়ে দিয়েছি। টাকার লোক, বড় লোক, কেউ কিচ্ছু করবে না। লাশটা চুপচাপ সরিয়ে দেবে। এই কেউ জানতেও পারবে না লালু আর এই দুনিয়ায় নেই।